Hello, everybody. Welcome to the Way of Solution. This is আরাবুল রহমান। স্টুডেন্টস, আজ 4 জুলাই 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা হবে এবং সাথে আমরা জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। যারা পর্বটিতে প্রথমবারের জন্য যুক্ত হয়েছে সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলো এবং পর্বটিতে একটা করে লাইক করো আর শেষ পর্যন্ত দেখতে থাকো। চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ। যদি কোনো আমাদের ব্যাচ সম্বন্ধে জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো। শুরু করছি আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দিয়ে। সম্প্রতি কোন দুই ভারতীয় শিল্পপতি নিরাপদ ও দায়িত্বশীল এআই নীতি নির্ধারণ সংস্থায় যোগ দিলেন? ভারতবর্ষের দুজন শিল্পপতি সম্প্রতিকালে দায়িত্বশীল এবং নিরাপদ এআই নীতি নির্ধারণকারী সংস্থায় যোগ দিয়েছেন। তারা হলেন মুকেশ আম্বানি এবং সুনীল মিত্তাল। মুকেশ আম্বানি অ্যান্ড সুনীল ভারতী মিত্তাল জয়েন গ্লোবাল এআই বডি টু শেপ রেসপন্সিবল এআই। রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ভারতী এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল সম্প্রতিকালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থা বা ITU এর এআই ফর গুড গ্লোবাল কমিশন এর প্রতিষ্ঠা সদস্য হিসাবে যোগ দিয়েছেন। এটা সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে এই দুজন ভারতীয় শিল্পপতি এর প্রতিষ্ঠা সদস্য হিসাবে অ্যাড হলেন এখানে। ওকে, নেক্সট হচ্ছে ভারতের বর্তমান বিদেশ সচিবের নাম কি, যার কার্যকালের মেয়াদ ভারত সরকার 1 বছর বাড়িয়েছে? বিদেশ সচিব মানে ফরেন সেক্রেটারি। ভারতবর্ষের বর্তমান বিদেশ সচিব বা ফরেন সেক্রেটারির দায়িত্বে আছেন বিক্রম মিস্ত্রি। অপশন ডিতে আমরা তার নাম পাচ্ছি। The government today gave a 1-year extension to Foreign Secretary Vikram Misri till 14th July next year. পরের বছর 14ই জুলাই পর্যন্ত, অর্থাৎ 2027 সালের 14ই জুলাই পর্যন্ত আমাদের বর্তমান যিনি বিদেশ সচিব বা ফরেন সেক্রেটারি আছেন বিক্রম মিশ্রি, তার যে কার্যকালের মেয়াদ সেটা ভারত সরকার 1 বছরের জন্য এক্সটেন্ড করেছে বা বাড়িয়েছে। এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর কথা বললে বা ফরেন মিনিস্টারের কথা বললে আমরা বলবো তিনি হচ্ছেন এস জয়শঙ্কর। এর পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশের সাথে গ্রিন অ্যামোনিয়া ও মিথানল সরবরাহের চুক্তি করেছে? গ্রিন অ্যামোনিয়া আর মিথানল এই দুটো হচ্ছে গ্রিন এনার্জির উদাহরণ। হ্যাঁ, সবুজ জ্বালানি যেগুলো পরিবেশ দূষণে বেশি কম ভূমিকা রাখে বা পরিবেশ দূষণে একেবারেই ভূমিকা রাখে না বললেই চলে, এমন টাইপের কিছু এনার্জি বা জ্বালানি। তো সম্প্রতি সেই গ্রিন অ্যামোনিয়া এবং মিথানল সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছে ভারত কোন দেশের কোম্পানির সাথে বা কোন দেশের সাথে? সঠিক উত্তর হবে জাপানের সাথে। ACME একমে গ্রুপ সিকিউরস ল্যান্ডমার্ক গ্রিন অ্যামোনিয়া অ্যান্ড মিথানল অফটেক ডিল উইথ জাপানিজ কোম্পানি। তো জাপানিজ কোম্পানির সাথে বা জাপানের বেশ কিছু কোম্পানির সাথে সম্প্রতিকালে একমি বা ACME গ্রুপ একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে গ্রিন অ্যামোনিয়া এবং মিথানল সরবরাহের জন্য। দেখো, বলা হচ্ছে গ্রিন অ্যামোনিয়া বা সম্প্রতিকালে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন NGHM এর আওতায় এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে আজ নয়াদিল্লির অটল অক্ষয় শক্তি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাকমি ক্লিনটেক সলিউশন প্রাইভেট লিমিটেড, যেটাকে ACME গ্রুপ বলা হচ্ছে, তারা জাপানের শীর্ষস্থানীয় দুটি কোম্পানির সাথে দীর্ঘমেয়াদী ক্রয় বিক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। কিসের ক্রয় বিক্রয়? মিথানল অ্যান্ড ডেরি স্টুডেন্টস গ্রিন অ্যামোনিয়া। এর মধ্যে আই আই এ HI কর্পোরেশনের সাথে গ্রিন অ্যামোনিয়া এবং মিৎসুবিশি গ্যাস কেমিক্যাল কর্পোরেশন বা ইনকর্পোরেটেড সাথে সম্প্রতিকালে একটা গ্রিন মিথানল সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়েছে। তাহলে দুটো কোম্পানির সাথে সম্প্রতি ACME চুক্তি স্বাক্ষর করলো। অলরাইট, এর পরের প্রশ্ন আমরা দেখব 4 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য সরকার মাওয়া ধিয়ান সৎকার যোজনা চালু করেছে?
মা ধিয়ান সৎকার যোজনা সম্প্রতিকালে চালু করেছে পাঞ্জাব রাজ্য সরকার। পাঞ্জাবের বর্তমান চিফ মিনিস্টার ভগবন্ত মান্ত লঞ্চড পাঞ্জাবস মা ধিয়ান সৎকার যোজনা অ্যান্ড বিগান ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার টু এলিজিবল ওমেন। তো এখানে সরাসরি মহিলা, যারা যোগ্য মহিলা, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হবে। জেনারেলদের জন্য 1000 এবং যারা শিডিউল কাস্ট তাদের জন্য 1500 টাকা করে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করা হবে। প্রকল্পটি লঞ্চ করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান্ত সরকার। এরপরের প্রশ্ন 5, 2027 সাল থেকে আন্তর্জাতিক বুকার পুরস্কার বা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে? 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক বুকার পুরস্কার বা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এই যে প্রাইজ, এটা আমরা দেখব উপন্যাস রচনা, বিশেষ করে ইংরেজি বা বিভিন্ন ভাষায় অনুবাদকৃত, ইংরেজিতে অনুবাদকৃত বিভিন্ন উপন্যাসের ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয়, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। বুকার প্রাইজ দুটো হয়, একটা হচ্ছে ম্যান বুকার, সাধারণ বুকার, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। ইন্টারন্যাশনাল বুকার বা আন্তর্জাতিক বুকার প্রাইজ এটা কিন্তু অনুবাদকৃত বইয়ের উপরেও অ্যাপ্লিকেবল, কিন্তু শুধুমাত্র বুকার বা ম্যান বুকার বললে আমরা বলবো সেটা দেয়া হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস কিসের ক্ষেত্রে? সেটা দেয়া হয় শুধুমাত্র ইংরেজি উপন্যাস রচনার ক্ষেত্রে। তো এই যে আন্তর্জাতিক বুকার পুরস্কার, সেটার নাম পাল্টে দেওয়া হচ্ছে 2027 থেকে, এটার নতুন নাম হচ্ছে বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। দেখো, দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ইজ বিং অফিসিয়াল রিনেমড দ্য বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ফর 2027। 2027 সাল থেকে এটা হচ্ছে বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। দেখো কি বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ হলো বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ একটা পুরস্কার, যা ইংরেজি ভাষায় অনুদিত এবং যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম বা আয়ারল্যান্ডের প্রকাশিত সেরা কথা সাহিত্য অথবা উপন্যাস বা ছোট গল্প সংকলনের জন্য প্রতি বছর এটা প্রদান করা হয়। 2026 সাল থেকে পুরস্কারটি, মানে এই বছর থেকে পুরস্কারটির নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। 2027 থেকে এটার একটা নতুন নাম আমরা পাবো বা নতুন নামে এই পুরস্কারটা দেওয়া হবে। নাম হচ্ছে, কারণ 2026-এর প্রাইজ অলরেডি দেওয়া হয়ে গেছে, আন্তর্জাতিক বুকার নামেই দেওয়া হয়েছে, ঠিক আছে। আর রিসেন্টলি নামটা চেঞ্জ হয়ে গেছে, বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ এটা নাম করা হয়েছে। এবং এই নাম পাওয়ার পরে এটার প্রাইজ মানি যেটা, সেটাও দ্বিগুণ করা হয়েছে, প্রায় 1 লক্ষ পাউন্ড করা হয়েছে, যা লেখক এবং অনুবাদকদের মধ্যে সমান ভাগে ভাগ হবে। আচ্ছা, আন্তর্জাতিক বুকার প্রাইজ যেটার নতুন নাম হচ্ছে বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, এটা প্রথম প্রদান করা হয়েছিল 2005-এ। প্রথম 2004-এ এটা স্থাপিত হয়, কিন্তু প্রথম পুরস্কৃত করা হয় 2005-এ। সেই সালে আলবেনিয়ার উপন্যাসিক ইসমাইল কাদারেকে এটা প্রদান করা হয়েছিল। তাহলে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ প্রথম কে পায়? ইসমাইল কাদারেকে, তিনি আলবেনিয়ার উপন্যাসিক ছিলেন। আর ম্যান বুকার প্রাইজ প্রথম পেয়েছিলেন PH নিউবি বলে একজন, কিন্তু ব্রিটিশ লেখক। ওকে, এই যে আন্তর্জাতিক বুকার প্রাইজ, সেটা 2026 সালে জিতেছিল তাইওয়ান ট্রাভেলাগ বলে একটা গ্রন্থ, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সেই আলোচনা করেছি। এটার লেখক ছিল ইয়াং সোয়াং জি। এটা চীনা ম্যান্ডারিন ভাষায় মূলত লেখা। এই ভাষায় মানে চীনা ম্যান্ডারিন ভাষার কোনো লেখা বই যেটা প্রথমবারের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেল, এই ভাষার প্রথম বই হিসাবে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে তাইওয়ান ট্রাভেলাগ। এবং এটার অনুবাদক, যিনি ইংরেজিতে এটা অনুবাদ করেছেন, তার নাম লিন কিং। 2025 সালে এই আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছিল ভারতের কন্নড় ভাষা, কর্ণাটকে বলা হয় কন্নড় ভাষা, সেই ভাষায় লেখা একটা বই, নাম হচ্ছে হার্ট ল্যাম্প। হার্ট ল্যাম্প বইটা মূল কন্নড় ভাষায় লিখেছিলেন বানু মুস্তাক, আর অনুবাদক ছিলেন দীপা ভাস্তি। চলো, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বুকার পুরস্কার। এরপরে চলে আসি আমরা 6 নম্বর কোশ্চেন্সে। 2026 সালে বৈশ্বিক টেকসই উন্নয়ন সূচকে বা SDG ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থান অর্জন করেছে? SDG মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য একটা ইন্ডেক্স প্রকাশ করা হয়, সূচক প্রকাশ করা হয়। সেখানে কোন দেশ পুরো বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে? সকল স্টুডেন্টস যারা পর্বটিতে লাইক করনি, দ্রুত লাইক করে ফেলো। 2026 সালে বৈশ্বিক টেকসই উন্নয়ন সূচক বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্সে যে দেশ প্রথম স্থান অধিকার করেছে সেটি হলো ফিনল্যান্ড দেশ। ফিনল্যান্ড secured the top position in the 2026 UN সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স। তো এখানে ফিনল্যান্ড প্রথম স্থান অধিকার করেছে উইথ এ স্কোর অফ 87.4 আউট অফ 100, 87.4
100-র মধ্যে কিন্তু স্কোর করেছে ফিনল্যান্ড, খুব ভালো স্কোর করে টপে আছে। ফলোয়িং ফিনল্যান্ড, সুইডেন র্যাঙ্কড সেকেন্ড, ফিনল্যান্ডের পরেই কিন্তু সুইডেন দ্বিতীয় স্থান অধিকার করেছে, অ্যান্ড ডেনমার্ক র্যাঙ্কড থার্ড ইন দিস গ্লোবাল ইন্ডেক্স। এবারে জেনে রাখো এই ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এই দেশগুলোকে আমরা বলে থাকি দ্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। এগুলো উত্তর ইউরোপে অবস্থিত কিছু দেশ। এই দেশগুলোর আমরা দেখব বিভিন্ন ইন্ডেক্সে, সেটা পিস ওয়ার্ল্ড পিস ফ্রিডম ইন্ডেক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইন্ডেক্স হতে পারে, সব জায়গাতেই প্রায় কিন্তু তারা টপের দিকে থাকে। তো ফিনল্যান্ড এখানে টপ করেছে টেকসই উন্নয়ন সূচকে। অ্যান্ড ইন্ডিয়া কোথায় আছে? ইন্ডিয়া র্যাঙ্কড 94th আউট অফ 167 কান্ট্রিজ। 167টি দেশের মধ্যে এই র্যাঙ্কটা বার হয়েছে, সেখানে ইন্ডিয়া বা ভারত র্যাঙ্ক করেছে 94। ওকে, এটা জেনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন 7, 2026 সালের জুলাই মাসে জাপানের কোন প্রধানমন্ত্রী সরকারি সফরে ভারতে এসেছে? 1 জুলাই থেকে 3রা জুলাই, এই কয়েকদিনের জন্য জাপানের একজন প্রধানমন্ত্রী তিনি ভারত সফর করেছেন, এবং তার নাম হচ্ছে কি সায়ানে তাকাইচি। সায়ানে তাকাইচি জাপানের একজন মহিলা প্রাইম মিনিস্টার, এবং তিনি জাপানের একমাত্র মহিলা প্রাইম মিনিস্টার যিনি পরপর দুবার কিন্তু এই পদে আছেন। এর আগেও তিনি প্রাইম মিনিস্টার ছিলেন এবং রিসেন্টলি তিনি রি-ইলেক্ট হয়েছেন আবার, এবং তিনি সম্প্রতি ভারত সফর করেছেন। জাপানিজ প্রাইম মিনিস্টার সানে তাকাইচি ভিজিটেড ইন্ডিয়া ইন জুলাই 2026। এরপরের প্রশ্ন, ন্যাটো সামিট 2026 বা 2026-এ এই যে ন্যাটো সামিট সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? ন্যাটো, ইটস মিন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। ন্যাটো বলে যে এই যে সংস্থাটা আছে ডিয়ার স্টুডেন্টস, ন্যাটো বলে যে সংস্থাটা আছে, ন্যাটো সংস্থা, এটা ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অ্যান্ড টোটাল যদি আমরা দেখি ন্যাটো বলে সংস্থাটার প্রতিষ্ঠা সাল পরীক্ষায় আসে, এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1949 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এটা সদর দপ্তর কোথায় লিখে রাখতে হবে? ন্যাটোর সদর দপ্তর অবস্থিত আছে ব্রাসেলস। আচ্ছা, ব্রাসেলস দেশ শহরটা কোথায় আছে? ব্রাসেলস শহরটা বেলজিয়ামের রাজধানী ইউরোপের। তো বেলজিয়ামের ব্রাসেলসে আমরা দেখব ন্যাটোর সদর দপ্তর আছে। আচ্ছা, সেটা 1949-এ প্রতিষ্ঠিত হয়। অ্যান্ড টোটাল মোট সদস্য দেশের সংখ্যাও জেনে রাখো, মোট সদস্য দেশের সংখ্যা 32, 32টি এর ভিতরে সদস্য দেশ আছে ন্যাটোর। হ্যাঁ, টোটাল নাম্বার অফ মেম্বার 32। অ্যান্ড সুইডেন হচ্ছে সব থেকে নিউয়েস্ট মেম্বার, নতুন সদস্য ন্যাটোর। এখন এই ন্যাটোর প্রতি বছর বার্ষিক সম্মেলন হয়। 2026 সালে ন্যাটোর বার্ষিক সম্মেলন কোথায় হচ্ছে? এটা তুরস্কে হচ্ছে। দ্য ন্যাটো সামিট 2026 is scheduled to take place in Ankara, Turkey from July 7-8 2026। 2026 সালে 7 এবং 8ই জুলাই অনুষ্ঠিত হবে ন্যাটোর 2026-এর সামিটটা। কোথায়? তুরস্কের আঙ্কারা শহরে। অলরাইট, চলো এরপরের প্রশ্ন এটা 9, অন্ধ্রপ্রদেশের কোন বিখ্যাত জেলা থেকে ভিবিজি রামজি প্রকল্পটি জাতীয় স্তরে সূচনা করা হলো? ভিবিজি রামজি 2025 সালে প্রকল্পটা এসেছিল। আমি গতদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে এটা নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করেছি ভিবিজি রামজি নিয়ে। তো এই যে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ বলে যে প্রকল্পটা এসেছে, এই যে প্রকল্পটা, এই প্রকল্পটা সম্প্রতিকালে লঞ্চ করা হলো অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে, অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলা থেকে। অপশন এ রাইট অ্যান্সার হবে। দ্য নেশন ওয়াইড লঞ্চ অফ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ যোজনা টুক প্লেস টুডে ফ্রম মুক্কাভারিপল্লী ভিলেজ। মুক্কাভারিপল্লী বলে একটা ভিলেজ থেকে বা গ্রাম থেকে এটা কিন্তু লঞ্চ করা হয়েছে ইন তিরুপতি ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলা থেকে। ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, আমাদের ভারতবর্ষের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক এবং সাথে সাথে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে আছেন শ্রী শিবরাজ সিং চৌহান, তিনি উপস্থিত ছিলেন, তিনি এটা লঞ্চ করেছেন। এছাড়া অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার শ্রী চন্দ্রবাবু নাইডু অ্যান্ড ডেপুটি চিফ মিনিস্টার শ্রী পওয়ান কল্যাণ এরাও কিন্তু উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এরপরে দেশের 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, দেশের মাদক দ্রব্যের
অপব্যবহার এবং সেটার ডিয়ার স্টুডেন্টস সরবরাহ বন্ধ করতে ভারত সরকার সম্প্রতি কোন জাতীয় হেল্পলাইন চালু করেছে? দেশে নেশা জাতীয় দ্রব্য বা মাদক দ্রব্যের অপব্যবহার বন্ধ করতে ভারত সরকার সম্প্রতিকালে জাতীয় হেল্পলাইন চালু করেছে, যেটার নাম হচ্ছে মানস। দেখো, মানস এ ডিজিটাল শিল্ড এগেনস্ট ড্রাগস। ড্রাগসের এগেনস্ট একটা বলা হচ্ছে জাতীয় হেল্পলাইন, ডিজিটাল শিল্ড একটা তোমার হচ্ছে প্রতিরক্ষা শিল্ড, এটা যেটার নাম মানস দেয়া হয়েছে। অলরাইট, চলো আজকের আমাদের 10টি কারেন্ট অ্যাফেয়ার্স এটা ছিল। এবারে আমরা কিছু জিকে প্রশ্ন উত্তর করি, যেমন ডেলি আমরা জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করি। তার আগে এসএসসি জিডির ব্যাচে কিন্তু খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে। যদি প্রথম থেকে ক্লাসে যুক্ত হতে চাও, প্রথম থেকে ক্লাসগুলো দেখতে চাও, তো অবশ্যই প্রথমে আজই অ্যাডমিশন নিয়ে ফেলো প্রথম থেকে ক্লাস দেখতে হলে। চলো আমরা আজকে জিকে প্রশ্ন উত্তর দেখি। এমএলএ হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়স হতে হয়? এমএলএ, দেখো এমএলএ অথবা এমপি যাই হতে চাও না কেন, তোমার একটা ন্যূনতম বয়স লাগে কত জানো? 25 বছর। এমএলএ মানে হচ্ছে কি? এমএলএ মিন্স হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে বিধানসভার সদস্য। তো বিধানসভার সদস্য হতে কত বছর বয়স লাগে? সেটা লাগে 25 বছর। তাহলে অপশন সি রাইট অ্যান্সার হবে। এমএলএ মানে বিধানসভার সদস্যকে বোঝাচ্ছে, আর এমপি মানে লোকসভা বা রাজ্যসভার সদস্যদের আমরা এমপি বলি। রাজিয়া সুলতানা কত সালে দিল্লির সিংহাসন আরোহণ করেন? রাজিয়া কে ছিল? এই যে রাজিয়া সুলতানার নাম পাচ্ছ, রাজিয়া সুলতানা ইনি না ছিলেন দিল্লির প্রথম এবং একমাত্র একমাত্র নারী নারী শাসক বা সুলতানা। এবারে এই যে রাজিয়া সুলতানা, তার কার্যকাল কি ছিল? তিনি 1236-এ সিংহাসন আরোহণ করেন। ইনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। আচ্ছা, ইলতুৎমিশ কে ছিলেন? ইলতুৎমিশ ছিলেন দাস বংশের একজন শাসক। হ্যাঁ, তো ইলতুৎমিশের তিনি কন্যা ছিলেন। আচ্ছা, তাহলে এনার দাদু কে ছিলেন? আমরা বলতে পারি কুতুবউদ্দিন আইবক, আমাদের ভারতবর্ষের প্রথম সুলতান, তিনি ছিলেন এনার দাদু। রাজিয়া সুলতানার। আচ্ছা, ইলতুৎমিশের কন্যা তিনি ছিলেন রাজিয়া সুলতানা, অ্যান্ড তার সময়কাল ছিল 1236-এ তিনি সিংহাসনে বসেন। হ্যাঁ, 1236, সেখান থেকে 1240 পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। অলরাইট, নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, ইনি কিন্তু তুর্কি শাসক ছিলেন, কারণ আমরা জানি দাস বংশের শাসকরা সবাই তুর্কিয়ে ছিলেন, তুরস্কের ছিলেন। পরের প্রশ্নে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ইউনেস্কো দ্বারা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃত? অ্যাকচুয়ালি মাস্টারপিস অফ ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তালিকায় আছে পশ্চিমবঙ্গের একটা বিশেষ লোকসঙ্গীত, সেটার নাম কি? খুব ফেমাস, সেটা হচ্ছে বাউল সঙ্গীত। আচ্ছা, বাউলটা এই তালিকায় কবে স্থান পেয়েছিল? এনিবডি কেউ বলতে পারবে? বাউল এই তালিকায় কবে স্থান পায়? বাউল 2005 সালে স্থান পায়। এটা কিন্তু ওরাল মাস্টারপিসের লিস্ট। হ্যাঁ, ইনট্রাঞ্জিবল মানে ইউনেস্কো মাস্টারপিস অফ ওরাল অ্যান্ড ইনট্রাঞ্জিবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি, এটা একটা হয়। আরেকটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইউনেস্কো ইনট্রাঞ্জিবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটির আরেকটা অন্য তালিকা হয়, সেখানে আমাদের দুর্গাপূজা আছে, সেখানে সেই তালিকাতে, এবং সেখানে আমাদের ছৌ নাচটাও আছে, ছৌ নাচ আছে। দুর্গাপূজা সেখানে কবে স্থান পেয়েছিল? 2021 সালে। আর ছৌ নাচটা পেয়েছিল 2010 সালে সেখানে স্থান। আচ্ছা, এছাড়া পশ্চিমবঙ্গের 3টে স্থান আছে যেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত। একটা সুন্দরবন 1987-এ, মানে 1987-তে। আরেকটি হচ্ছে
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন, সেটা ছিল তোমার 1999, আর 2023 সালে শান্তিনিকেতন ইউনেস্কো তালিকাভুক্ত হয়। এরপরে প্রশ্ন, ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? ইলোরাতে আমরা হিন্দু, জৈন এবং বৌদ্ধ তিনটে ধর্মের কিন্তু বিভিন্ন গুহা মন্দির দেখতে পাবো। তার মধ্যে ইলোরার 16তম গুহাতে আমরা একটা মন্দির দেখতে পাবো যেটার নাম হচ্ছে ইলোরার কৈলাস মন্দির। এটা একটা একশিলার শিব মন্দির এবং এই কৈলাস মন্দিরটা নির্মাণ হয়েছিল রাষ্ট্রকূটদের দ্বারা। রাষ্ট্রকূটদের একজন রাজা ছিলেন প্রথম কৃষ্ণ, তিনি ছিলেন এটার নির্মাতা। তাহলে এটা কে নির্মাণ করেছিলেন? প্রথম কৃষ্ণ, রাষ্ট্রকূট শাসক। আচ্ছা, এটা কোন রাজ্যে আছে কৈলাস মন্দির? বলে ফেলো। ইলোরা গুহা যেখানে আছে সেখানেই পাবো আমরা, তাই তো? ইলোরা গুহাটা কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। এবং এটাও কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1983 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল এই কৈলাস মন্দির বা পুরো ইলোরা কমপ্লেক্সটা, মন্দির কমপ্লেক্সটা, গুহা কমপ্লেক্সটা। রমন প্রভাবের কারণ কি? এটা একটু কঠিন আছে প্রশ্নটা। রমন প্রভাব বা রমন এফেক্ট, আমরা জানি 1928 সালে স্যার সিভি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। এটা আলোর বিক্ষেপণের ক্ষেত্রে একটা আবিষ্কার ছিল। এটা কি আসলে? এটা ছিল অণুর সাথে ফোটনের অস্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানে আমরা দেখব এখানে ফোটন কণার বিক্ষেপণ ঘটে এবং এটাকে আমরা রমন এফেক্ট বলছি। তো অণুর সাথে ফোটনের অস্থিতিস্থাপক সংঘর্ষ, অলরাইট, এটাই রমন এফেক্ট। সিভি রমন আবিষ্কার করেন। নোবেল লরিয়েন্ট এবং ভারতরত্ন পুরস্কারও তিনি পেয়েছিলেন। নাসিক শহর, নাসিকটা কোথায় আছে? বলে ফেলো। কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, নাসিক প্রথমত হচ্ছে এটা মহারাষ্ট্রে অবস্থিত আছে এবং এই নাসিককে আমরা বলে থাকি ভারতের আঙুরের রাজধানী, ওয়াইন ক্যাপিটাল বা আঙ্গুরের রাজধানীও বলা হয়। কারণ ওয়াইন কি থেকে বানানো হয় জানো? ওয়াইন বানানো হয়ে থাকে আঙ্গুর থেকে, গ্রেপস থেকে ওয়াইন বানানো হয়, তাই এটাকে ওয়াইন ক্যাপিটাল বা আঙ্গুরের রাজধানীও আমরা বলি। এটা গোদাবরী নদীর তীরে আছে নাসিক, এখান থেকেই অ্যাকচুয়ালি গোদাবরী উৎপত্তি লাভ করেছে। সম্প্রতি প্রয়াত স্বপন সাধন বসু, যাকে আমরা টুটু বসু নামেও চিনি, ইনি পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত ফুটবল ক্লাবের দীর্ঘকালীন প্রধান ও সচিব ছিলেন? টুটু বোস। সম্প্রতি প্রয়াত হয়েছেন একজন ব্যক্তি যার নাম টুটু বোস বা ওরফ স্বপন সাধন বসু, ভালো নাম। তিনি মোহনবাগান ফুটবল ক্লাবের একজন দীর্ঘকালীন প্রধান এবং সচিব ছিলেন। মোহনবাগান ইন্ডিয়াস ওল্ডেস্ট ফুটবল ক্লাব। হ্যাঁ, এই মোহনবাগান 1889-এ স্থাপিত হয় এবং সেই ফুটবল ক্লাবের একজন সচিব ছিলেন টুটু বোস। এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং উল্লেখযোগ্য ব্যক্তি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি লিখেছিলেন এ নেশন ইন মেকিং গ্রন্থটি। নিম্নলিখিত জলরাশিগুলির মধ্যে কোনটি বাব এল মান্দেব প্রণালী দ্বারা সংযুক্ত? বাব এল মান্দেব বলে প্রণালী দ্বারা সংযুক্ত আছে ডের স্টুডেন্টস লোহিত সাগর এবং এডেন সাগর। মাঝখানে যে এই সাগর অঞ্চলটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় লোহিত সাগর। লোহিত সাগরের একদিক আছে আরব উপদ্বীপ, সৌদি আরব, ইয়েমেনের মতো দেশ। অপোজিট সাইড আছে আফ্রিকার বিভিন্ন দেশ, যেমন মিশর, তারপরে ইথিওপিয়া, হ্যাঁ, সোমালিয়া এক্সেট্রা দেশ। এবারে দেখো এখানে একটা লাল সার্কেল তোমরা দেখতে পাচ্ছ। এই সংকীর্ণ জায়গা যেটা এইদিকে অবস্থিত এডেন সাগর এবং লোহিত সাগরকে কানেক্ট করছে, এটাকে বলা হয় বাব এল মান্দেব। এই বাব এল মান্দেবটা রিসেন্ট টাইমে খবরে এসেছে, কারণ ইয়েমেনে একটা বিশেষ কমিউনিটি আছে যেটাকে বলা হয় হুতিস। ওকে, তো সেই হুতিসরা তারা কিন্তু এখান দিয়ে আমেরিকা বা ইসরায়েল বা ইউরোপের বিভিন্ন কান্ট্রির যে জাহাজগুলো যায়, হ্যাঁ, পণ্যবাহী জাহাজ, সেগুলোতে হামলা করে। সো খুব উল্লেখযোগ্যভাবে এই জায়গাটা খুব বিখ্যাত। আচ্ছা, এছাড়া আমরা আরও কিছু জায়গা এখানে পাই, যেমন এই জায়গাটাকে আমরা বলে থাকি কি, এটাকে বলা হয় স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী, যার একদিক আছে পারস্য উপসাগর আর একদিক আছে ওমান সাগর। এখানে আছে একটা বিশেষ ধরনের আমরা
মিশরের কাছে এই জায়গাটাতে আমরা একটা বিশেষ ধরনের খাল দেখতে পাবো, যেটাকে সুইচ ক্যানেল বলা হয় বা সুয়েজ খাল, যেটা মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগরকে রেড সি বা লোহিত সাগরের সাথে কিন্তু সংযুক্ত করে। সেই 3-4টে জিনিস একটু জেনে রাখতে হবে। ওকে, তাহলে লোহিত সাগর ভূমধ্য সাগরকে সংযুক্ত করছে সুয়েজ খাল, সুয়েজ খাল। আচ্ছা, পারস্য উপসাগর আর ওমান সাগরকে সংযুক্ত করছে কি? পারস্য উপসাগর এবং ওমান সাগরকে সংযুক্ত করছে আমরা বলতে পারি কি, হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। আরব সাগর ভারত মহাসাগরের সাথে তেমন কোনো ডিরেক্ট কিন্তু আমরা দেখব সংযোগ নেই, তবে আছে মান্নার উপসাগর বলে একটা উপসাগর আছে মাঝখানে, সেখানে পক প্রণালী আছে, তবে সরাসরি সংযোগ কিন্তু পক প্রণালী আরব সাগর আর বঙ্গোপসাগরের মধ্যে করে না। ওকে, যাই হোক, আমরা পরেরটাতে চলে আসি। এটা কোন ফুটবল ক্লাব 2025-26 সালের ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে? ভারতের সর্বোচ্চ শীর্ষ ফুটবল লিগ আইএসএল, সেই আইএসএল প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল। তাদের প্রথম এটা আইএসএল চ্যাম্পিয়নশিপ। ইস্ট বেঙ্গল 1920 সালে স্থাপিত হয়েছিল, মোহনবাগানের খুব কিন্তু রাইভেল একটা ফুটবল টিম। নিচের কোনটি জলবাহিত রোগ? একটা বাড়ির কাজ দেওয়া থাকবে, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা এটার উত্তর করে কিন্তু জানাবে। সকল স্টুডেন্টস যারা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের উত্তর করো, প্রতিদিনে তোমরা যারা যুক্ত হও আমাদের ক্লাসে, যারা আমি যাদের তোমার হচ্ছে হোমওয়ার্ক দিই, তাদের মধ্যে আমি কয়েকটা নাম আজকে একটু পড়ি। যেমন আমি সকালে কমেন্ট দেখছিলাম, একজন লিখছিল স্যার আমার কমেন্ট আপনি পড়েন না। দেখো, সবার কমেন্ট তো পড়া সম্ভব নয়, অনেকেই কমেন্ট করে। সো যেখানে অনেকেই কমেন্ট করেছিল, রিম্পি কমেন্ট করেছিল, মিমি কমেন্ট করেছিল, তারপরে হচ্ছে সাহিল রানা শেখ কমেন্ট করেছিল, সূর্য কমেন্ট করে, ওকে আমাদের। তারপরে এখানে অনেকেই কিন্তু কমেন্ট করে, যেমন একটা কমেন্ট এসেছে কৃষ্ণকান্ত বর্মনের কাছ থেকে, স্যার জিআই ট্যাগ কি, একটা কমেন্ট করেছিল। জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, মানে কি জানো, জিআই ট্যাগ বলতে বোঝায় কোনো একটা পণ্যের কারণে যখন কোনো একটা জায়গাকে আমরা চিনি বা সেই জায়গাটা বিখ্যাত হয়, সেটাকে জিআই ট্যাগ বলা হয় বা সেইটাকে জিআই ট্যাগ দেওয়া হয়। ঠিক আছে, যেমন দার্জিলিং চা, দার্জিলিংয়ের চা বিখ্যাত বা দার্জিলিংয়ের জন্য চা, এই চার জন্য দার্জিলিং বিখ্যাত, অথবা জয়নগরের মোয়া, হ্যাঁ জয়নগর মোয়ার জন্য বিখ্যাত, শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের সরপুরিয়া, বিভিন্ন কিছু হতে পারে। তোমার এরিয়াতেও বিভিন্ন রকম বিখ্যাত বিখ্যাত জিনিস থাকতে পারে, একটা স্পেসিফিক জায়গায় ফেমাস। তো এই জিনিসটাকে আমরা জিআই ট্যাগের মর্যাদা দিয়ে থাকি। ওকে, এরকম ফেমাস ফেমাস জিনিসগুলোকে। ওকে, তারপরে বিদ্যুৎ বলছে স্যার অন টপ, বিদ্যুৎ 6 মেসি, যাই হোক স্যার অন টপ। আচ্ছা, স্যার আরও ক্লাস নিয়ে আসুন, গ্রুপ ডি এর জন্য কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো তোমাদের জন্য ক্লাস। আচ্ছা, রিঙ্কু লাইফ মোল্লা মল্লি, আচ্ছা মল্লি, থ্যাংক ইউ স্যার বলে লিখেছে ও। রিয়া চ্যাটার্জি কমেন্ট করেছে, সায়ন সরকার কমেন্ট করে, সায়ন সরকার উত্তর করেছে স্যার জুন মাসের পিডিএফটা অ্যাপে দিন। সায়ন দেওয়া হয়ে গেছে, আমি রাত্রে আপলোড করে দিয়েছি, ঠিক আছে, স্যারকে বলেছি আপলোড করার জন্য। ভাস্কর 28 ফেব্রুয়ারি উত্তর করেছে। আচ্ছা, বাপন স্যার বালাগড়ের নৌকো প্রায় 500 সাল পুরনো, আমাদের এখানেই, ভেরি গুড বাপন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, অনেকেই কমেন্ট করেছে, যেমন এখানে একটা কমেন্ট এসেছে, স্যার বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিক্রমপুরে আমার বাড়ি, যে জায়গায় সম্প্রতিকালে ওই যে সিঙ্গিং বাউলটা তোমার হচ্ছে জিআই ট্যাগ পেলো, ওটা বলতে চেয়েছো মেবি তুমি, তাই না? আচ্ছা, আমি তোমার কমেন্টও করেছিলাম ওর নিচেই, দেখো। যাই হোক, চলো ভালো থাকবে সকলে, আজকের ক্লাসটা এখানেই শেষ করি। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স না করতে অনেক আমার মানে কষ্ট হয়, প্রচুর বলতে গেলে, কষ্ট নয় অ্যাকচুয়ালি, তোমরা কমেন্ট করো এটা আমার দেখে অনেক ভালো লাগে। কারেন্ট অ্যাফেয়ার্স করতে না প্রচুর টাইম যায়, আমি রাত্রে 11টা 12টা আমার রাত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যই কিন্তু অনেক সময় ঘুমানো হয় না, 2-5 ঘন্টা ঘুমিয়ে আমার উঠতে হয়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করা প্রতিদিন সকাল সকাল একটা মানে খুব বলা যেতে পারে এটা একটা হ্যাবিটে আমার পরিণত হয়েছে। তবে আমি যে কদিন পারি করি। এবার কোনো দিন একটু নিউজ কম পাওয়া যায়, কারণ নিউজের বাজার তো সব দিন ঠিক নেই বা ঠিক থাকে না। আমি তো আর রেগুলার নিউজ চ্যানেলের অ্যাঙ্কার নাই যে যেখান থেকে খুশি যে কোনো ধরনের নিউজ বসিয়ে দিতে পারি, হ্যাঁ? তো আমাদের নিউজ করতে হবে সেগুলো নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে সেগুলো নিয়ে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তো সেটাই চেষ্টা করি। চলো, অনেক কথা হলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, কমেন্ট করবে অবশ্যই, এই প্রশ্নের কমেন্টটাও অবশ্যই সকলে কমেন্ট বক্সে জানাবে এইটার উত্তর কি হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই।